আমরা এসছি এখন আইএনএস কুকরিতে। 1535 খ্রিস্টাব্দে এই ফোর্ট তৈরি করেছিলেন পর্তুগিজরা। এগুলোকে বলা হয় হোউইটজার ক্যানন। ঠিক পিছনেই রয়েছে সেন্ট পল চার্চ, এটা ঘুরে দেখব। আর এই হচ্ছে এই জায়গা স্থান মাত্র যা পাণ্ডবেরা গুড মর্নিং ফ্রম সোমনাথ। আজ 30শে ডিসেম্বর 2024 সোমবার। আমরা সোমনাথ থেকে স্টার্ট করছি, যাব আমরা দিউ। তা দিউ যেতে সময় লাগবে ওই 15 ঘন্টার কাছাকাছি। তা আমরা দিউতে আজকে স্টে করব। তবে গিয়ে প্রথমে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে দিউতে গিয়ে চেক ইন করা। চেক ইন করে এই যে গাড়ি নিয়ে ঘুরছি আমরা, এই গাড়ি করে দিউ শহরটা যতটা সম্ভব আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। আগামী দিন থাকছে, মানে আগামীকাল থাকছে আমাদের গির যাওয়ার জন্য। আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশন দিউর দিকে। গুজরাট ছেড়ে এবার আমরা দিউতে ঢুকছি। এই সামনেই যে গেটটা রয়েছে এটা হচ্ছে দিউ ঢোকার আমাদের তোরণ দ্বার। আমরা দিউতে এলাম। এই দিউ যেটা আছে এটা তো এখন কেন্দ্রশাসিত অঞ্চল, আপনারা জানেন। 1961-এর 19শে ডিসেম্বর এটা ভারতের সঙ্গে যুক্ত হয় এক সামরিক অভিযানের পরে। তার আগে পর্যন্ত এটা ছিল পর্তুগিজদের অধীনে। তার 1961 থেকে 87 পর্যন্ত এটা গোয়ার সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে একক কেন্দ্রশাসিত অঞ্চল, মানে দামান দিউ এবং গোয়া তার হিসাবে তার নির্দিষ্ট ছিল। 1987-এ তখন যখন গোয়া আলাদা হয়ে যায় তখন এটাকে সেপারেটলি একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে দামান দিউকে রাখা হয়। আবার 2020 সালে যখন আমাদের করোনা পিরিয়ড শুরুর ঠিক সময়তেই তখন দাদরা নগর হাভেলি এবং দামন দিউ এই সবটাকেই একসঙ্গে একটা একক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হয়েছে এবং এই সবেরই তার যে রাজধানী সেটা হচ্ছে দামন। আমরা এসছি এখন আইএনএস কুকরিতে। তা দিউতে এসে হোটেলে প্রথমে চেক ইন করলাম, করে নিয়ে আমরা ভাবলাম দিউটাকে আগে এক্সপ্লোর করে নিই, কারণ একটা দিনই সময় রয়েছে, কালকে আমরা গিরের দিকে চলে যাব। তা এই যে আইএনএস কুকরি দেখছেন, আমাদের 1971 ভারতের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তা আমরা তো জানি যে দু জায়গায় হয়েছিল, মানে দুটো ফ্রন্টে খুলেছিল। একটা ফ্রন্ট খুলেছিল হচ্ছে পাকিস্তানের সঙ্গে, মানে আমাদের এই দিকটা ওয়েস্টার্ন দিকে, আর আমাদের ইস্টার্নের দিকে বাংলাদেশের সঙ্গে। তা এই যে যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজ যে নাম, সেই একই নামে একটা যুদ্ধ জাহাজ ছিল। তার 9 ডিসেম্বর 1971-এ সেই যুদ্ধ জাহাজ ডুবে গিয়েছিল। তো সেই যুদ্ধ ডুবে যাওয়ার পরে তাতে 195 জন যে নৌসেনা মারা যায়। পরবর্তী সময়ে তার স্মৃতিতে এই যুদ্ধ জাহাজটা তৈরি করা হয়েছিল একই নামে, আইএনএস কুকরির নামে। চলুন আস্তে আস্তে গিয়ে সেই জাহাজটাকে আমরা দেখি। আমরা এবার আস্তে আস্তে শিপের ভেতর দিকে যাচ্ছি। এই আরব সাগরের ওপরে এই জাহাজটা রয়েছে। আস্তে আস্তে আমরা এবার ভেতরের দিকে যাই, দেখার চেষ্টা করি। সামনে একটা ডেক পোর্শন রয়েছে। আইএনএস খুকরি দেখে এবার আমরা এলাম দিউ ফোর্ট। 1535 খ্রিস্টাব্দে এই ফোর্ট তৈরি করেছিলেন পর্তুগিজরা। তা আমরা তো জানি দীর্ঘদিন দিউ ছিল পর্তুগিজদের অধীনে এবং তারা তাদের যে অঞ্চল, তাদের যে অধিকারের অঞ্চল সেটাকে সুরক্ষিত রাখবার জন্য এই ফোর্ট নির্মাণ করেছিলেন। মোগলদের সঙ্গে যুদ্ধেও এই ফোর্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের পালন করেছিল। চলুন এবার ঘুরে দেখি পুরো ফোর্টটা।
অন্যান্য ফোর্টের মতো দিউ ফোর্টও ব্যতিক্রম নয়। এরকম উঁচু প্রাচীর আর তার পাশে এরম পরীক্ষা করা রয়েছে। আর এবার আমরা মূল ফোর্টে প্রবেশ করছি। এই হচ্ছে দরজা, এখান দিয়ে আমরা প্রবেশ করব। তো আমরা এখন ফোর্ট দেখতে দেখতে আমরা সিটাডেলে এসে পৌঁছেছি। আর এখানে সিটাডেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের অদ্ভুত লম্বা লম্বা ক্যাননস রয়েছে। এই যে ক্যাননসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাননসগুলো একটা স্পেশাল নাম আছে। এগুলোকে বলা হয় হোউইটজার ক্যানন। এই যে হোউইটজার ক্যানন দেখছেন, এগুলো নেপোলিয়নের যুগে প্রুশিয়াতে প্রথম আবিষ্কৃত হয়েছিল এবং পরবর্তীকালে যুদ্ধের ভয়ানক ফল দেখে এটা রেনিং হেল নাম দেওয়া হয়েছিল। বাহাদুর শাহ প্রথম, যিনি সমস্ত গুজরাটের রাজা ছিলেন, তিনি একবার এই পর্তুগিজদের এই নিজের রাষ্ট্র থেকে তাড়ানোর জন্য একটা যুদ্ধ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি এবং তার সন্তান দুজনেই যুদ্ধে পরাজিত হন এবং এই যে দামান দিউ এই এরিয়াগুলো সম্পূর্ণভাবে পর্তুগিজদের কন্ট্রোলের মধ্যে পড়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগেকার দিনের আর্টিলারি গানস। এই গানসগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এবং তার পরবর্তী সময়ে বিশাল রূপে ইউজ হয়েছিল। এবার আমরা ওই ফোর্টের মধ্যে একটা চার্চ দেখতে পেলাম। একটু আগে কামান দেখলেন, এই একটা চার্চ একদম ভগ্নপ্রায় দশায় রয়েছে। দীর্ঘদিন অপব্যবহারের ফলে মেনটেনেন্স না হওয়াতে যা অবস্থা হওয়ার কথা, তাই ভেতরের অবস্থা হচ্ছে এইরকম। যাই হোক, কোনো একটা জায়গায় গেলে, ইতিহাসকে জানতে বা বুঝতে গেলে এইগুলো জায়গাগুলো অনেকটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লাইট হাউস। তখনকার দিনে যেহেতু সমুদ্রপথই ছিল ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের মূল মাধ্যম, তাই সেই নৌ যে আমাদের বহর তাকে ঠিকঠাকভাবে গাইড করার জন্য লাইট হাউসের ভূমিকা তো আমরা সবাই জানি, আর এই ফোর্টেও সেটা রয়েছে। ফোর্টের মধ্যে এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে সেনা ব্যারাকস হিসাবে ইউজ হতো। আর এইখানে একটা কোর্টইয়ার্ড মতো রয়েছে, যেটা এখন সুন্দর করে সাজানো। সমুদ্রের মাঝে একদম যেটা দেখছেন এখন আইল্যান্ডের মতো লাগছে, এইটা হচ্ছে জেল। দিউ যখন পর্তুগিজদের অধীনে ছিল তখন এটাকে অপরাধীদের রাখবার জায়গা ছিল। দিউ ফোর্টটা অনেক বড় জায়গা, মানে হেঁটে ঘোরার পক্ষে। আর এই আমরা ডিসেম্বর মাসে শেষে এসেছি, তাই যা গরম আর ঘাম হচ্ছে বুঝতে পারছেন, রোদের তেজ খুব। তা আপনারা যারা সেটা পারবেন না, বয়স্ক থাকলে বা যদি বাচ্চা থাকে, মহিলা থাকলে, এই পিছনে দেখছেন এখানে ই রিক্সা পাওয়া যাবে। এই ফোর্টটা পুরো ঘুরিয়ে দেখাবে। এই যে ই রিক্সা আছে, 50 টাকা করে পার হেড আপনাদের লাগবে পুরো ফোর্টটা ঘুরে দেখতে গেলে। দিউ ফোর্টের বাইরে এরকম প্রচুর রকমের বাদাম, তারপর শুকনো ফল সব বিক্রি হচ্ছে। এগুলো বিক্রি হচ্ছে কাজু। কাজু ইসকা क्या भाव बताया? 500 টাকা। ও কাজুর দাম বলছে 550 কেজি। দাম কিন্তু রিজনেবল। কাজুর দাম বলছে 550 টাকা কেজি। সব রকম ফলই পাওয়া যাচ্ছে। দিউ ফোর্ট দেখে এবার আমরা এলাম সেন্ট পলস চার্চ। এই ঠিক পিছনেই রয়েছে সেন্ট পল চার্চ, এটা ঘুরে দেখব। মানে দিউর যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে, এগুলো এক প্রকার বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্সে। তা আমাদের সঙ্গে যেহেতু গাড়ি রয়েছে, তাই আমরা আর হাঁটছি না, আমরা গাড়িটাকে এক প্রকার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছি একের পর এক স্পটে। ইমাকুলেট কনসেপশন চার্চ, যা পরিচিত আমাদের কাছে সেন্ট পলস চার্চ, এটা তৈরি শুরু হয়েছিল 1601 সালে আর শেষ হয়েছিল 1610 সালে। এই যে চার্চের যে আর্কিটেকচার, এটার সঙ্গে রেনেসাঁর একটা বিরাট ভূমিকা রয়েছে। আর এই যে চার্চ, পর্তুগিজদের চার্চ, এটা বলা হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি বৃহত্তম চার্চ। এবং তার প্রাচীনত্বের কথা তো বুঝতেই পারছেন, 1601 সালে তৈরি হয়েছিল। মানে প্রায় আমাদের 400 বছরের ওপর আমাদের পুরানো একটা চার্চ আমরা তাকে দেখতে পেলাম।
আমরা এবারে যাচ্ছি জালান্ধার বিচ। তা যাওয়ার আগে এইরকম একটা গেট রয়েছে, এটাই হচ্ছে জালান্ধার বিচ যাবার রাস্তা। আর এখানে একটা হেরিটেজ ওয়াকওয়ে রয়েছে, দেখি সেদিকটাও আমরা যাব। এই হচ্ছে জালান্ধার বিচ, সামনে দেখছেন আরব সাগর, আর তার একদম পাশ দিয়ে চলে গেছে রাস্তা। অন্যান্য বিচের মতো নয়, এই বিচটা একটু নামা যায়, তাই জন্যই মেনলি দাঁড়ানো। আমরা এবারে এলাম গঙ্গেশ্বর যে টেম্পল সেখানে। তা ওই জলের নিচে মনে হয় শিবলিঙ্গ আছে, মেনলি সেটাই মূল আকর্ষণ এখানকার দেখার। আর আমরা যাব, এখানে বিচও রয়েছে, সব মিলিয়ে মানে দিউতে এসে, দিউ যেহেতু এমন একটা ইউনিয়ন টেরিটরি যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী তারাদের সংখ্যাই বেশি, তবে তার মাঝেও একটা মন্দির পেলাম। অ্যাজ হিন্দু তাকে অবশ্যই যাচ্ছি সেই শিবের দর্শন করতে। গঙ্গেশ্বর মহাদেব দর্শনের জন্য এরকম একটা দীর্ঘ লাইন, এই পরস্পর লাইন চলে যাচ্ছে, আর এই দিক দিয়ে বেরিয়ে আসতে হবে। রাস্তাটা হচ্ছে এইটা, ছোট্ট একটা গুহা মনে হয় আছে, তাই একটু সংকীর্ণ জায়গা, সময় একটু বেশি লাগছে। গঙ্গেশ্বরে পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেছিল তখন পঞ্চপাণ্ডব যেখানে যেখানেই ছিল শিবলিঙ্গে স্থাপন করে পুজো করেছিল। তো এখানে যখন এসছিল তখন পঞ্চপাণ্ডব 5টা পৃথক পৃথক লিঙ্গ স্থাপন করে এবং পুজো করত। তারপরে ওরা তো চলে গেল, ওই পিরিয়ড আমাদের শেষ হয়ে গেছে। এখনও মানুষ এই শিবলিঙ্গকে দেবতা জ্ঞানে যেভাবে আমরা পুজো করি করে চলেছে, এবং জোয়ারের সময় জল আসলে পুরো শিবলিঙ্গকে স্নান করিয়ে দেয় এবং ভাটার সময় মানুষ পুজো করে। এই হচ্ছে সেই 5টি শিবলিঙ্গ, 1 2 3 4 5। আর এই হচ্ছে এই জায়গা স্থান মাহাত্ম, যা পাণ্ডবেরা তাদের অজ্ঞাতবাসে এখানে পুজো করেছিলেন তাদের বনবাসের সময়। এই হচ্ছে আরব সাগর, আর সেখান থেকে একটা সংকীর্ণ একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ দিয়েই জলটা চলে যায়, গিয়ে জোয়ারের সময় মহাদেবদেরকে স্নান করিয়ে দেয়। গঙ্গেশ্বর মহাদেবের একদম ওই মন্দিরটার ঠিক ওপরটায় এইরকম একটা 5তলা একটা টাওয়ার মতো রয়েছে। 5তলা নয়, 1 2 3 6 তলা। তা এখানে যেহেতু অত্যন্ত গরম পড়ে গুজরাটে, তাই হয়তো পাখিদের থাকার জন্য এই ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। সামনের যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে সেই সময়ে একটি ওয়াটার রিজার্ভার। কি অসাধারণ স্থাপত্যটা একবার দেখুন। এখন সামনে যে গেটটা দেখছেন, এর নাম হচ্ছে জামটা গেট। দিউতে আমরা হোটেল আপারে ছিলাম। এই হচ্ছে রুম, এই আছে ওয়াশরুম, এখানে একটা বেসিন কাউন্টার, কোমোট, স্নানের জায়গা, টাওয়াল রয়েছে র্যাকে। আর এই দিকে হচ্ছে বেড, ওদিকে একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে, সেখানে মিরর লাগানো, লাগেজ রাখার জায়গা। এদিকে টেবিল একটা, এখানে কমপ্লিমেন্টারি জল, টিকিট, কাপ সব রাখা রয়েছে, কেটেল। আর এই রয়েছে তার ব্যালকনি থেকে ভিউ। এইটা বেশ ভালো, এখানে চেয়ার টেবিল দিয়েছে, ওদিকে জুঁই বসে আছে, ভালো লাগছে। ভিউটা কিন্তু সুন্দর। বলেছিল সি ভিউ, তো সি কিনা বুঝতে পারছি না, হ্যাঁ হবে হয়তো, দুদিকেই তো অংশ। হোটেলটা ভালো,
আর আমাদের গাড়ি একদম নিচে রাখা রয়েছে। সকালের দিকে কতগুলো স্পট আমরা দেখলাম, দেখে নিয়ে আমরা চেক ইন করলাম। তার আগে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, নিয়ে এবার আমরা এলাম নাগোয়া বিচে। এই বিচটা বিখ্যাত আছে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। তা চলুন ঘুরে দেখি বিচটা আমাদের। আশা করি আমাদেরও ভালো লাগবে এবং আপনারাও একটা নতুন অভিজ্ঞতা সাক্ষী থাকবেন। একদম পরন্ত বেলায় আমরা এই নাগোয়া বিচে এলাম। তা এই বিচে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস হয় আর প্রচুর মানুষের ভিড় রয়েছে। বিচটার ভাইবটা অনেকটা সেই গোয়ার বিচগুলোর মতো। এদিকে এরকম ধরনের এই যে রয়েছে বাইক রয়েছে, এদিকে জলের মধ্যে দেখছি ওয়াটার স্কুটার রয়েছে, ওদিকে প্যারাশুট, তারপরে স্পিড বোট, সব রকম প্রচুর ধরনের অ্যাক্টিভিটি এই বিচটায় হয় মেনলি। সেই জন্যই এই বিচটা দিউর অন্যতম একটা অ্যাট্রাকটিভ সি বিচ। আপনারা যারা এখানে ওই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করবেন তাদের একটু রেটটা জানার আগ্রহ থাকতে পারে, তো সেই একটু রেটটা আপনাদেরকে জানিয়ে দিই। এই যে জেট স্কি আছে তার রেট হচ্ছে 500 টাকা, আর ব্যানানা রাইড করলে হচ্ছে 400, স্পিড বোট 300, প্যারাসিলিং যদি করেন 1500 টাকা রেট করছে, ডিস্কো রাইড হলে 500 টাকা, ডলফিন ট্যুর করলে 2500 টাকা, ড্রাগন ওপরে যদি আপনারা যান সেটা লাগছে 500 টাকা, আর বাম্পার রাইডের জন্য লাগছে 500 টাকা। তো এই মোটামুটি রেট, তাহলে আইডিয়া পেয়ে যাচ্ছেন কিভাবে আপনারা করবেন, বাজেট অনুযায়ী করতে পারেন। এখনো পর্যন্ত সব কাউন্টারে দেখছি রয়েছে, তারা টিকিট এখনো সেল করছে, যদিও এখন সময় প্রায় 6টা, তবে যেহেতু আলো আছে রাইডগুলো চলছে। বিচে ঘুরতে ঘুরতে জুই বসে পড়েছিল, তা বসে বসে ভুট্টা খেলো, আর সঙ্গে হচ্ছে এই বাক্স বাদাম, এটাও খাওয়া হলো। তা খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা রুমের দিকে যাব। সারাদিন মোটামুটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে দিউ ঘুরতে পারেন এবং দিউতে দেখার জিনিস কি কি রয়েছে। আশা করি এই ব্লগ ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন, আর একটা লাইকের প্রত্যাশা রাখলাম। সবাই ভালো থাকবেন, এখানেই আমি এই ব্লগ শেষ করছি।